তো আজ ভাবলাম যে আমরা একটু অন্য একটা দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করি, অন্য কিছু একটা করি। মানে মেন আমাদের বিষয়বস্তু যেটা হচ্ছে ভ্যালু এডুকেশন, এবং ভ্যালু এডুকেশনের মধ্যে আমরা একটা বিষয়কে ধরেছি, সেটা হচ্ছে স্বামীজি এবং তার কাজ এবং তার যে চিন্তা ভাবনা, সেই সম্বন্ধীয় ব্যাপারগুলো। আহ তো আমরা সেটা নিয়ে প্রথমত তার মৌলিক চিন্তা ভাবনা নিয়ে আমরা ডিসকাস করেছি। পরবর্তীকালে আমরা স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করেছি, তার নিজের নিজ হস্তলিখিত যে সমস্ত ট্রাভেলগ, তার যে স্পিচেস এবং স্পেশালি তার চিঠি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা একটা নতুন জিনিস করতে চলেছি। তো এই যে উদ্বোধন কার্যালয় কলকাতা থেকে একটি খুব ছোট্ট বই প্রকাশিত হয়, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের সহিত কথোপকথন। নাও এর যে ফরম্যাটটা, সেটা স্বামী শিষ্য সংবাদের মতো হতে পারে, কিন্তু সেইটার মতো ইন্টিমেট নয়, বরং বেশি একাডেমিক। কিভাবে একটু বুঝিয়ে বলি। যে স্বামীজির জীবনকে যদি আমরা এইভাবে দেখি, মানে এটা জাস্ট হিসেব করি তার সাথে, তার ইয়েতে, তো ওনার যখন 18 বছর বয়স হচ্ছে তখন তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হচ্ছেন। যখন তার বয়স 23-কে আসে ততদিনকে শ্রীরামকৃষ্ণের পরলোক গমন, মানে মানে শ্রীরামকৃষ্ণের যে কি বলবো, দেহে যে লীলা, তার সে সমাপ্ত হয়েছে। এই ট্রানজিয়েন্ট দুনিয়ার জগৎ শ্রীরামকৃষ্ণ অতিক্রম করেছেন। আহ এবং বাই দ্য এজ অফ 30, স্বামীজি যখন 30-এ গিয়ে পৌঁছাচ্ছেন, সো বিটুইন 23 টু 30, তার মধ্যে একটা ভীষণ একটা একটা সংগ্রামের ইতিহাস আছে স্বামীজির, যেখানে তিনি একটা মঠ প্রতিষ্ঠা করছেন, এবং মঠ প্রতিষ্ঠা করছেন বলবো না, সবাই মিলে জড়ো হয়ে সমস্ত বাধা বিপত্তি বা কে সহ্য করে এক জায়গায় থাকছেন, এবং তারা একসাথে একটা একটা ওয়েতে তারা ডেভেলপড হচ্ছেন। তারা ঠাকুরের আদর্শটাকে ধরে বাঁচার একটা অদম্য চেষ্টা করছেন। তো সেইটা একটা সময় স্বামীজির জীবনে। আবার টু দ্য সেম এক্সটেন্ট টু দ্য সেম এক্সটেন্ট আবার আমরা যদি এইভাবে দেখি, সেই সময় তিনি আবার সেখান থেকে বেরিয়ে পরিব্রাজক হিসেবে তিনি গোটা ভারতবর্ষ আহ যাচ্ছেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। সেইটা একটা আছে। এবং এমনি করে বিভিন্ন সমস্ত কিছু ভাবে তিনি কন্যাকুমারী থেকে খেতড়ি মহারাজের সাহায্যে এবং আহ তাদের নেওয়া একটা ডিসিশনে যে তিনি ডিসাইড করলেন যে তিনি আমেরিকা যাবেন, এবং সেই 1993-তে তিনি আমেরিকা গিয়ে পৌঁছালেন, এবং 1993 টু 1997 তিনি ছিলেন বিদেশে। যাতে তিনি আমেরিকা আমেরিকা হয়ে, আমেরিকা থেকে ইউরোপ হয়ে তিনি এবং এসে নামলেন প্রথম কলম্বোতে জাহাজে করে। এবং সেইখান থেকে আমাদের ওই একটা বিখ্যাত বই আছে না, যে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, সেই তিনি এলেন 97-এ এলেন। 97 থেকে তিনি 99 পর্যন্ত 2 বছর 2 বছর ছিলেন ভারতবর্ষে। আবার তিনি সেকেন্ড লেগে গেলেন, তখন আর আমেরিকা যাননি, তখন শুধু ইউরোপ মহাদেশে ছিলেন। তার মধ্যে সীমাবদ্ধ ছিলেন 1999 টু 1902, আই থিঙ্ক, এবং 1903-তে তো তিনি মারা গেলেন। তার ওই ট্রানজিয়েন্ট যে জগতের যে লীলা, সেটা তিনি শেষ করলেন। তো স্বামীজির মোটামুটি দুটো আউটিং আছে, বড় যে বিদেশ ভ্রমণ। একটা হচ্ছে 1993 টু 1990, এই সরি সরি এক্সট্রিমলি সরি, 1893 1893 টু 1897, এবং 1899 টু 1902। তো এর মধ্যে এই যে স্বামীজি বিদেশে গেলেন, তো তো সেখানে তো যে সমস্ত সংবাদপত্ররা ছিল, ওইখানকার দৈনিক বা সাপ্তাহিক বা ম্যাগাজিনস বা গ্যাজেটস যেগুলো বেরোতো, তারা কিছু কিছু স্বামীজির ইন্টারভিউজ নিত। এবার ব্যাপারটা কি হয়েছে, যে ঠিক যেভাবে স্বামীজির চিঠিগুলো আমাদের কাছে হাতের কাছে আছে, কারণ সেগুলো প্রিজার্ভ করে রেখেছে মঠ ও মিশন, সেগুলোকে যত্ন করে রেখেছে, তার কপিজ বানিয়ে রেখেছে, সেগুলোকে
বুকস এর বিভিন্ন বইয়ের আকারে করেছে। তো এটা আমাদের কাছে আছে, কিন্তু তার যে সেই সমস্ত ইন্টারভিউ গুলো সেটা সেখানকার কাগজে ছাপা হচ্ছে স্বামীজির। সাপোজ উনি যখন লন্ডনে যাচ্ছেন তো সানডে টাইমসে যেটা ছাপা হচ্ছে সেগুলো খুব একটা রেকর্ড আমরা পাই না, কারণ অনেক সময় হয়ে গেছে। পেপার সাধারণত লোক নিউজ পেপার তো কনজার্ভ করে রাখে না, একটু পুরনো হয়ে গেলেও বিক্রি করে দেয় ওসব, তাই না? তো ফর স্বামীজি হোয়াট হ্যাপেন্স, যে কিছু কিছু তার মধ্যে উদ্ধার করা যায়, আর কিছু প্রবুদ্ধ হয় এবং সেইগুলোকে নিয়ে একটা কম্পাইলেশন হয়, যাতে একটা তার সানডে ওয়েস্টমিনিস্টার গ্যাজেটের না 1895 এর একটা আমরা সাক্ষাৎকার পাই, সানডে টাইমস লন্ডনের একটা সাক্ষাৎকার পাই 1896 এর ইন্ডিয়া বলে একটি আহ, পত্রিকা বেরোতো লন্ডনে, একো বলে একটি বেরোতো। তো লন্ডনে যে চারটে পত্রিকা, তার সংবাদ তার তার সংবাদপত্র, তাতে স্বামীজির যে ছাপা হয় যে ইন্টারভিউস গুলো তাদের প্রতিনিধিদের দ্বারা, সেগুলো কিন্তু আমাদের রেকর্ডে আছে। এই চারটে, আর বাকি হিন্দু নামে একটি সংবাদপত্র যেটি মাদ্রাজে বেরোতো, আই থিঙ্ক সেটাও একটা ইংলিশই ছিল হয়তো, ইংলিশ টেলি। আমি জানি না সেটা এখনকার দা হিন্দু কিনা, হতেও পারে। সেইখানেও স্বামীজি 1897-এ, মানে প্রথমবার উনি যখন বিদেশ থেকে ফিরে এলেন তখন তিনটি মতো সাক্ষাৎকার দিয়েছিলেন, সেগুলোও কিন্তু আমরা পাই রেকর্ডে। তো আজকে আমরা একদম প্রথম দিককার স্বামীজির একটি ইন্টারভিউ এরকম পড়বো, সেটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার গ্যাজেটকে দেওয়া 1895-এ। এটা কোথাকার? এটা হচ্ছে লন্ডনে। যে লন্ডনে তো তোমরা সবাই জানো ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তোমাদের তো একটা পোয়েমও ছিল মনে হয় তোমাদের সিলেবাসে, বা হয়তো নাইনে থাকবে। তো এটার হেডিংটা হচ্ছে লন্ডনে ভারতীয় যোগী। এবং এইটা তুমি বাণী ও রচনাতেও পাবে স্বামীজি, এই ইয়েটা। তো ওয়েস্টমিনিস্টার গ্যাজেট 23 অক্টোবর 1895, জনৈক সংবাদদাতা আমাদিগকে লিখিতেছেন, পাশ্চাত্য জাতির নিকটে এক প্রকার সম্পূর্ণ নতুন বলিয়া প্রতীত বেদান্ত ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ সহিত সাক্ষাৎ করিতে গিয়েছিলাম। ইনি সত্য সত্যই একজন ভারতীয় যোগী, যুগ যুগান্তর ধরিয়া সন্ন্যাসী ও যোগীগণ শিষ্য পরম্পরাক্রমে যে শিক্ষা দিয়া আসিতেছেন, তাহাই ব্যাখ্যা করিবার জন্য তিনি অকুত ভয়ে অকুতোভয়ে পাশ্চাত্য দেশে আসিয়াছেন, এবং সেই উদ্দেশ্যে গত সন্ধ্যায় প্রিন্সেস হলের এক বক্তৃতা দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের মাথায় কালো কাপড়ের পাগড়ি, মুখের ভাব শান্ত ও প্রসন্ন, তাহাকে দেখিলেই বোধ হয় তাহার মধ্যে কিছু বিশেষত্ব আছে। হুম। আচ্ছা, তখন কিন্তু তার ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে বক্তৃতা দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন বক্তৃতা দিয়েছেন বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, বেদান্ত সোসাইটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া, যদি আমি ভুল না করছি, খুব একটা প্রতিষ্ঠা করে পরে তিনি এসেছেন, লন্ডনে এসেছেন। তো মোটামুটি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হ্যাজ কাম টু নো অ্যাবাউট হিম, বাট এখনো তাকে দেখছে এই প্রথম। আমি জিজ্ঞাসা করিলাম, মানে যে সংবাদ দাদা, যে জনৈক সাংবাদিক, তিনি বলছেন যে, আমি জিজ্ঞাসা করলাম, স্বামীজি আপনার নামের কোনো অর্থ আছে কি? যদি থাকে তাহা কি আমি জানতে পারি? স্বামীজি: আমি এখন যে নামে পরিচিত, মানে স্বামী বিবেকানন্দ, তাহার প্রথম শব্দটির অর্থ হলো সন্ন্যাসী, অর্থাৎ যিনি বিধিপূর্বক সংসার আশ্রম ত্যাগ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিয়াছেন। দ্বিতীয়টি একটি উপাধি, নাম। সংসার ত্যাগের পর ইহা আমি গ্রহণ করেছি, সকল সন্ন্যাসী এরূপ করিয়া থাকে। ইহার অর্থ বিবেক, অর্থাৎ সৎ 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 বিচার, আহ সদসৎ বিচারে আনন্দ, যেটাকে আমরা ইংরেজিতে ডিসক্রিশন বলি। ডিসক্রিশনের কি আর, হ্যাঁ ডিসক্রিশন। আবার বিবেকের আরেকটাও ইংলিশ হয় কনসিয়েন্স। যাই হোক, সেটা আর যাচ্ছি না। আচ্ছা স্বামীজি, সংসারের সংবাদদাতা জিজ্ঞেস, আচ্ছা স্বামীজি, সংসারের সকল লোকে যে পথে চলিয়া থাকে, আপনি তাহা ত্যাগ করিলেন কেন? হুম, see, তিনি উত্তর দিলেন, বাল্যকাল হইতে ধর্ম ও দর্শনের চর্চায় আমার বিশেষ আগ্রহ ছিল। আমাদের শাস্ত্রের উপদেশ মানবের পক্ষে
ত্যাগ শ্রেষ্ঠ আদর্শ। পরে রামকৃষ্ণ পরমহংস নামক একজন উন্নত ধর্মাচার্যের সহিত আমার মিলন হইলে দেখিলাম আমার যাহা শ্রেষ্ঠ আদর্শ তাহা তিনি জীবনে পরিণত করিয়াছেন। সুতরাং তাহার সহিত সাক্ষাৎ হইবার পর তিনি যে পথের পথিক, আমারও সেই পথ অবলম্বন করিবার প্রবল আকাঙ্ক্ষা জাগরিত হইল। সন্ন্যাস গ্রহণ করিবার সংকল্প স্থির করিলাম। দেখো, এই টেলস যে স্বামীজি কিন্তু বলছেন যে ঠাকুর এক্স্যাক্টলি ঠিক কত বড় সন্ন্যাস ছিলেন। এটা একটা খুব গভীর একটা জায়গাতে আমরা চলে যাব। কিন্তু ঠাকুর যে কি গভীর একজন সন্ন্যাস ছিলেন, এবং তার তো সন্ন্যাস দীক্ষা হয়েও ছিল, এবং প্রকৃত অর্থেই তিনি একজন সন্ন্যাসী ছিলেন। যাই হোক, সেগুলো তো আমরা যাব না, তবে এটার থেকে আমরা তার আভাস পাই। তবে কি তিনি একটি সম্প্রদায় স্থাপন করিয়া গেছেন, আপনি এখন তাহারই প্রতিনিধি স্বরূপ? স্বামীজি অমনি উত্তর দিলেন, না না, সাম্প্রদায়িকতা ও গোঁড়ামি দ্বারা আধ্যাত্মিক জগতে সর্বত্র যে এক গভীর ব্যবধানের সৃষ্টি হইয়াছে, তাহা দূর করিবার জন্যই তাহার তাহার সমগ্র জীবন ব্যয়িত হইয়াছিল। তিনি কোনো সম্প্রদায় স্থাপন করেননি, বরং উহা সম্পূর্ণ বিরোধিতাই করিয়া গিয়াছেন। সাধারণে যথাযথ সম্পূর্ণরূপে স্বাধীন চিন্তাপরায়ণ হয়, এই মতই তিনি পোষণ করিয়াছেন, এবং উহার জন্যই তিনি প্রাণপণ চেষ্টা করিয়া গিয়াছেন। তিনি একজন খুব বড় যোগী ছিলেন। আচ্ছা, তাহা হইলে এই দেশে কোনো সমাজ বা সম্প্রদায়ের সহিতই আপনার কোনো সম্বন্ধ নাই, যথা থিওজফিক্যাল সোসাইটি, খ্রিস্টান সোসাইটিজ বা অপর কোনো সম্প্রদায়ের সহিত? আচ্ছা, এখানে একটু বলতে হবে, এই যে থিওসফিক্যাল সোসাইটিটা তখন তৈরি হচ্ছে, অ্যানি বেসান্ট ওরা, অ্যানি বেসান্ট তো সেকেন্ড জেনারেশন, যে এই যে থিওসফিক্যাল সোসাইটি তখন ওর থেকে কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো তিনি জিজ্ঞেস করছেন, তাহলে এই দেশের কোনো সমাজ বা সম্প্রদায়ের সহিত আপনার কোনো সম্বন্ধ নাই, যথা থিওসফিক্যাল সোসাইটি আছে? স্বামীজি স্পষ্ট হৃদয়স্পর্শী স্বরে বলিলেন, না, কিছুমাত্র না। স্বামীজি যখন কথা কহেন, তাহার মুখ বালকের মুখের মতো উজ্জ্বল হইয়া ওঠে, এবং মুখখানি এতই সরল ও অকপট ও সদ্ভাবপূর্ণ, সেটা তিনি ব্র্যাকেটে লিখছেন। আমি যাহা শিক্ষা দিই তাহা আমার গুরুর শিক্ষানুযায়ী, তাহার উপদেশের অনুগামী হইয়া আমাদের প্রাচীন শাস্ত্র সমূহ আমি নিজে যেরূপ বুঝিয়াছি তাহাই ব্যাখ্যা করিয়া থাকি। অলৌকিক উপায়ে লব্ধ কোনো প্রকার বিষয় শিক্ষা দিবার আমি দাবি করি না। আমার উপদেশের মধ্যে যতটুকু তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্মত ও চিন্তাশীল ব্যক্তিগণের গ্রাহ্য, ততটুকু লোকে গ্রহণ করলেই আমি যথেষ্ট পুরস্কৃত হইব। তিনি বলিতে লাগিলেন, সকল ধর্মেই লক্ষ্য, তিনি বলতে লাগলেন, মানে স্বামীজির কথাই বলছেন, যে সকল ধর্মেই লক্ষ্য কোনো বিশেষ মানব জীবনকে আদর্শ স্বরূপে ধরিয়া স্থূলভাবে ভক্তি ও জ্ঞান বা যোগের শিক্ষা দেয়। উক্ত আদর্শগুলিকে অবলম্বন করিয়া জ্ঞান ভক্তি যোগ বিষয়ক যে সাধারণ ভাব বা সাধন প্রণালী রহিয়াছে, বেদান্ত তাহারই বিজ্ঞান স্বরূপ। আমি ওই বিজ্ঞানই প্রচার করিয়া থাকি, এবং ওই বিজ্ঞান সহায়ে নিজ নিজ সাধনার উপায় রূপে অবলম্বিত বিশেষ বিশেষ স্থূল আদর্শগুলি প্রত্যেকে নিজেই বুঝিয়া লউক, এই কথাই বলি। আমি প্রত্যেক ব্যক্তিকে তাহার নিজ নিজ অভিজ্ঞতাকেই প্রমাণ স্বরূপে গ্রহণ করিতে বলিয়া থাকি। আর যে কোনো যেখানে কোনো গ্রন্থে কথা প্রমাণ স্বরূপে উপস্থিত করি, সেখানে সেখানে বুঝিতে হইবে চেষ্টা করিলে সেটি সংগ্রহ করা যাইতে পারে, আর সকলেই ইচ্ছা করিলে নিজে নিজে উহা পড়িয়া লইতে পারে। সর্বোপরি প্রত্যক্ষ প্রতিনিধি দ্বারা আদেশ প্রচার আদেশ প্রচারকারী সাধারণ চক্ষুর অন্তরালে অবস্থিত মহাপুরুষদের উপদেশ বলিয়া কোনো কিছু প্রমাণ স্বরূপ উপস্থিত করি না, অথবা গোপনীয় তথ্য বা হস্তলিপি হইতে কিছু শিখিয়াছি বলিয়া দাবি করি না। আমি কোনো গুপ্ত সমিতির মুখপাত্র নই, অথবা এইরূপ সমিতি সমূহের দ্বারা কোনরূপ কল্যাণ হইবে বলেও মনে করি না, বলিয়াও আমার বিশ্বাস নাই। সত্য, আপনি আপনার প্রমাণ, উহার
অন্ধকারে লুকাইয়া থাকিবার কোনো প্রয়োজন নাই, সত্য অনায়াসে দিবালোকে সহ্য করিতে পারে। সহ্য সত্য অনায়াসে দিবালোক সহ্য করিতে পারে। তো এখানে এই যে এই গুপ্ত ব্যাপারটা, তাকে কিন্তু স্বামীজি কমপ্লিটলি ডিসকার্ড করছেন এবং অসাধারণ। তবে স্বামীজি, আপনার কোনো সমাজ বা সমিতি প্রতিষ্ঠা করিবার সংকল্প নাই? মানে আপনি কি কোনো মিশন টিশন তৈরি করবেন না? সহজ কথায় তিনি জিজ্ঞেস করছেন। স্বামীজি তখন কি বলছেন দেখি? স্বামীজি: না, আমার কোনো প্রকার সমিতি বা সমাজ প্রতিষ্ঠা করিবার ইচ্ছা নাই। আমি প্রত্যেক ব্যক্তির হৃদয়ে গূঢ়ভাবে অবস্থিত এবং সর্বসাধারণের সম্মতি স্বরূপ আত্মার তত্ত্ব উপদেশ দিয়া থাকি। জন কয়েক দৃঢ়চিত্ত ব্যক্তি আত্মজ্ঞান আত্মতত্ত্ব আত্মজ্ঞান লাভ করিলে ওই জ্ঞান অবলম্বনে দৈনন্দিন জীবনে কাজ করিয়া গেলে পূর্ব পূর্ব যুগের ন্যায় এই যুগেও জগৎটাকে সম্পূর্ণ ওলটপালট করিয়া দিতে পারে। পূর্বকালেও এক দৃঢ়চিত্ত মহাপুরুষ ওইভাবে তাহার নিজ নিজ সময়ে যুগান্তর আনয়ন করিয়েছিলেন। স্বামীজি, আপনি কি সবেমাত্র ভারত হইতে আসিয়াছেন? স্বামীজি: না, 1893 খ্রিস্টাব্দে চিকাগোয় যে ধর্ম মহাসভা হইয়াছিল, আমি তাহাতে হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলাম। আহ সেই অবধি আমি আমেরিকা যুক্তরাষ্ট্র ভ্রমণ করিয়া বক্তৃতা দিতেছি। মার্কিন জাতির পরম আগ্রহ সহকারে আমার বক্তৃতা শুনিতেছে এবং এবং আমার সহিত পরম বন্ধুবৎ আচরণ করিতেছে। সে দেশে আমার কাজ এমন সুপ্রতিষ্ঠিত হইয়াছে যে আমাকে শীঘ্রই সেখানে ফিরিয়া যাইতে হইবে। হুম। 1893 থেকে 97-এর মধ্যে তার যে এই বিদেশে থাকা, তার মধ্যে মনে হয় তিনি লন্ডন থেকে আবার একবার ইউএসএ ফিরে গিয়েছিলেন। তবে সেই বিষয়ে আমি এখন শিওর, তবে জানি না। তবে সেকেন্ড বার উনি যখন বেরোন 1999 থেকে, এই 1899 থেকে, বারবার 19 করে ফেলছি, 1899 থেকে 1902-তে, তার মধ্যে কিন্তু তিনি ইউএস যাননি। স্বামীজি, পাশ্চাত্য ধর্মসমূহের প্রতি আপনার কিরূপ ভাব? স্বামীজি: আমি এমন একটি আদর আমি একটি আমি এমন একটি দর্শন প্রচার করিয়া থাকি, যাহা জগতে যত প্রকার ধর্ম থাকা সম্ভব সে সমুদয়েরই ভিত্তিস্বরূপ হইতে পারে। আর আমার সব ধর্মের উপরই সম্পূর্ণ সহানুভূতি আছে। আমার উপদেশ কোনো ধর্মেরই বিরোধী নয়। আমি ব্যক্তিগত জীবনের উন্নতি সাধনে বিশেষভাবে লক্ষ্য রাখি, ব্যক্তিকেই তেজস্বী করিবার প্রচেষ্টা করি। প্রত্যেক ব্যক্তিরই ঈশ্বরাংশ বা ব্রহ্ম, এই শিক্ষা দিই। আর সর্বসাধারণকে তাহার অন্তর্নিহিত এই ব্রহ্মভাব সম্বন্ধে সচেতন হইতেই আহ্বান করিয়া থাকি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ইহাই প্রকৃতপক্ষে সকল ধর্মের আদর্শ। এদেশে আপনার কাজ কি ধরনের হইবে? স্বামীজি: আমার আশা এই যে আমি কয়েকজনকে পূর্বোক্ত ভাবে শিক্ষা দেব, আর তাহাদের নিজ নিজ ভাবে অপরের নিকট উহা ব্যক্ত করিতে উৎসাহিত করিব। আমার উপদেশ তাহারা যত ইচ্ছা রূপান্তরিত করুক, ক্ষতি নাই। আমি অবশ্য বিশ্বাস মতবাদ রূপে কিছু শিক্ষা দিব না, কারণ পরিণামে সত্যের জয় নিশ্চয়ই হইয়া থাকে। আমি যেসব কাজ করি, তাহার ব্যবস্থার ভার আমার দু একটি বন্ধুর হাতে আছে। তাহারা 22শে অক্টোবর সন্ধ্যা 8:30টার সময় পিকাডেলি প্রিন্সেস হলে ইংরেজ শ্রোতাদের সম্মুখে আমার এক বক্তৃতার বন্দোবস্ত করিয়াছে। চারিদিকে বক্তৃতা বিজ্ঞাপন দেয়া হইয়া গিয়েছে। বিষয় আমার প্রচারিত দর্শনের মূল তত্ত্ব আত্মজ্ঞান। তারপর আমার উদ্দেশ্য সফল করিবার যে পথ দেখিতে পাইব, সেই পথ অনুসরণ করিতে আমি প্রস্তুত। লোকের বৈঠকখানায় বা অন্য স্থলে সভায় যোগ দেওয়া, পত্রের উত্তর দেওয়া, সাক্ষাৎ ভাবে বিচার করা, এইসব কিছু করিতে আমি প্রস্তুত। এই অর্থ লালসার প্রধান যুগে আমি এই কথাটি কিন্তু সকলকে বলিতে চাই, আমার কোনো কার্যই অর্থলাভের জন্য অনুষ্ঠিত হয় না। আমি এইবার তাহার নিকট হইতে বিদায় লইলাম এবং আমার সহিত যত ব্যক্তি সাক্ষাৎ হইয়াছে, তাহাদের মধ্যে ইনি সর্বাপেক্ষা অধিক মৌলিক ভাবযুক্তপূর্ণ, সে বিষয়ে আমার কিছুমাত্র সন্দেহ নেই। থ্যাংক ইউ।